গত 14 বছরে 25 লাখ কোটি টাকা পাচার হয়েছে দেশ থেকে, সংসদকে জানালেন প্রধানমন্ত্রী। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস। সংবিধান সংস্থার ইস্যুতে বিরোধী দলের ওয়াক আউট, রাজপথে ফয়সালার ঘোষণা বিরোধী দলীয় নেতার। রাজপথে যাওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। জ্বালানি সংকটে বাড়ছে ভোগান্তি, রাজধানীর বেশিরভাগ পেট্রোল পাম্প বন্ধ, আতঙ্ক তৈরি না করার আহ্বান বিশেষজ্ঞদের। বাড়ছে হামের প্রকোপ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। রবিবার থেকে হামের টিকাদান শুরুর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পতিত সরকার যখন তখন যাকে খুশি তুলে নিয়ে গেছে, তবে বর্তমান সরকার আইন অনুযায়ী দেশ পরিচালনা করবে। আইন অনুযায়ী অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে তিনি বলেন, বিগত আমলে 14 বছরে পাচার হয়েছে 25 লাখ কোটি টাকার বেশি। পাচারের অর্থ উদ্ধারে মালয়েশিয়া, হংকং ও সিঙ্গাপুরের সাথে চুক্তি অনুমোদন করেছে সরকার, জানিয়ে তিনি বলেন, আরও 7 দেশের সাথে চুক্তি করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। 4 বছরে 4 কোটি ফ্যামিলি কার্ড দেয়া হবে জানিয়ে তিনি বলেন, নির্বাচনে মানুষের ভোট প্রমাণ করে জনগণ ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ সরকারের সব পরিকল্পনা সমর্থন করে। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ধন্যবাদ মাননীয়। বুধবার জাতীয় সংসদ অধিবেশনের শুরুতেই প্রথমবারের মতো প্রশ্নোত্তর পর্বে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নানা বিষয় জানতে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন সরকারি ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতা গ্রহণের পর সরকার একের পর এক প্রতিশ্রুতি বাস্তবায়ন করে চলেছে। এরই মধ্যে সরকার 13 জেলায় 38,000 পরিবারকে ফ্যামিলি কার্ড দিয়েছে। 10 জেলায় কৃষি কার্ড, 9,102 জন ইমাম মুয়াজ্জিন পুরোহিতকে সম্মানী, 129 জন ক্রীড়াবিদকে ভাতা দেওয়া হয়েছে বলেও জাতীয় সংসদকে অবহিত করেন প্রধানমন্ত্রী। জানান, ধীরে ধীরে বাকিদের কার্ডও দেওয়া হবে। প্রধানমন্ত্রী বলেন, খাল পুনঃখনন, কৃষি কার্ড বিতরণ সহ সরকার বাকি সব প্রতিশ্রুতি পূরণ করবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিতরণ করা অর্থে নারীর ক্ষমতায়ন নিশ্চিতের পাশাপাশি স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে আশা প্রধানমন্ত্রী তারেক রহমানের। ফ্যামিলি কার্ডের অর্থ পাচার কিংবা মূল্যস্ফীতি বাড়াবে না বলেও উল্লেখ করেন তিনি। সারা দেশের নির্বাচিত সদস্যদের মাধ্যমে, পবিত্র জাতীয় সংসদের সদস্যদের মাধ্যমে আমরা পর্যায়ক্রমিকভাবে আমাদের সকল কর্মসূচিগুলো ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। আমরা যেহেতু টাকা ছাপিয়ে দিচ্ছি না, কাজে মূল্যস্ফীতি হবে না, বরং আমরা মনে করি এই টাকাগুলো যখন মার্কেটে যাবে, যারা কৃষক কার্ড পাচ্ছেন সেই সকল কৃষক, যারা প্রান্তিক পর্যায়ে নারীরা যারা পাচ্ছেন টাকা, নিশ্চয়ই তারা সিঙ্গাপুর বা বিভিন্ন দেশে টাকা পাচার করবেন না। সেই টাকা লোকাল অর্থনীতি দিয়ে তারা খরচ করবেন এবং একজন নারী স্বাভাবিকভাবে সেটি তার সন্তানের লেখাপড়ার পিছে খরচ করবেন, অথবা সেটি তার সন্তান বা পরিবারকে একটু ভালো খাবারের ব্যবস্থা করবেন, অথবা তিনি লোকালি কোনো ছোট ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলবেন। ফলে যেটা হচ্ছে, যেই টাকাটা সরকারের কাছ থেকে তার কাছে যাচ্ছে, সেই টাকাটা লোকাল ইকোনমিকে শক্তিশালী করছে। আমরা অতীতে দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকম কমিটমেন্ট করেছিল নির্বাচনের আগে। আপনি দু একটি কথা উল্লেখ করেছেন, কেউ বিভিন্ন রকম টিকিটও বিলি করেছিল। বিগত নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি জনগণ যে সমর্থন দিয়েছে, যে ম্যান্ডেট দিয়েছে, তাতে পরিষ্কারভাবে প্রমাণিত হয় বাংলাদেশের মানুষ এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ যে সকল পরিকল্পনা আপনাদের এই মহান জাতীয় সংসদে আপনার মাধ্যমে আমি উপস্থাপন করেছি, সেই সকল পরিকল্পনার প্রতি বাংলাদেশের মানুষের সমর্থন আছে। এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, এই মুহূর্তে শ্রমিক কল্যাণ কার্ড চালুর পরিকল্পনা না থাকলেও শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ যাতে সঠিকভাবে কাজে লাগানো হয় তা সরকার নিশ্চিত করবে। জনগণের ট্যাক্সের অর্থের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে জানিয়ে তিনি বলেন, পাচার করা অর্থ ফেরতে এবং পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাজ করছে সরকার। আমরা অতীতে দেখেছি সরকারের বিভিন্ন ব্যক্তিবর্গ তাদের বিভিন্ন রকম ইচ্ছা আগ্রহের কারণে দেশের আইন কানুন নীতি নৈতিকতার তোয়াক্কা না করে যাকে যেরকম হয়েছে উঠিয়ে নিয়ে গেছে, যার কাছ থেকে যেরকম মনে হয়েছে জোর করে কিছু লিখিয়ে নিয়ে গেছে। বর্তমান সরকার আইনের প্রতি শ্রদ্ধাশীল। বর্তমান সরকার দেশের প্রচলিত আইন মেনে কাজ করতে চায় এবং আইনের ভিত্তিতেই বিচার করতে চায়, যাতে করে কোনো মানুষ
ন্যায্য আইন থেকে বঞ্চিত হতে না পারে। এবং সে কারণেই মাননীয় স্পিকার, আইনগতভাবেই আমরা সকল প্রক্রিয়া গ্রহণ করব, আইনগতভাবেই আইন তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী নির্ধারিত হবে যা তাদের শাস্তি, যারা এই দেশের অর্থ, এই দেশের জনগণের অর্থ তছরুফ করেছে বা এই দেশের জনগণের অর্থ যারা পাচার করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যারা বিএনপিকে ভোট দেননি তাদের প্রতিনিধিত্ব করাও তার দায়িত্ব। 3032টি মাল্টিমিডিয়া ক্লাসরুম করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 2 লাখ শিশুকে দেয়া হবে স্কুল ড্রেস। 2 লক্ষ শিশুর মাঝে বর্তমান সরকার বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। যে সকল সংবিধান সংস্কার ইস্যুতে জাতীয় সংসদের অধিবেশন থেকে গতকাল ওয়াকআউট করেন বিরোধী দলের সদস্যরা। সংসদ থেকে বেরিয়ে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, সংস্কার ইস্যুতে অনুষ্ঠিত গণভোটকে অবজ্ঞার মধ্য দিয়ে জনরায়কেই অবজ্ঞা করেছে সরকার। সংসদে যেহেতু ফয়সালা হয়নি, জনগণকে নিয়ে রাজপথে ফয়সালার ঘোষণা দেন তিনি। অন্যদিকে এই ইস্যুতে রাজপথে যাওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। আমরা মনে করি যে মূল নোটিশকে চাপা দেওয়ার জন্য ওই নোটিশটা সামনে আনা হয়েছে। এই জন্য 2টার প্রতিবাদেই আমরা এই সংসদ থেকে আপাতত মাননীয় বিরোধী দলের নেতা, ধন্যবাদ মাননীয়। নোটিশই তো উত্থাপন হয়নি, আপনি কি করে বুঝলেন কোনটা চাপা দেওয়ার জন্য এটা করা হচ্ছে? সংশ্লিষ্ট সদস্য এটা পড়েছেন, আমরা শুনেছি। এই জন্য আমরা বুঝে শুনেই বলছি যে এই 2 কারণেই আমরা এখন ওয়াকআউট করছি। আপনাকে ধন্যবাদ। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের প্রশ্নে সংসদে বুধবার দীর্ঘক্ষণ আলোচনা হলেও বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় এবং এ ব্যাপারে কোনো প্রতিকার না পাওয়ায় ওয়াকআউট করে বিরোধী দল। এ সময় স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম তাদের ওয়াকআউট না করে সংসদে উত্থাপিত আরেকটি নোটিশের আলোচনায় অংশ নেওয়ার অনুরোধ জানালেও তাতে সায় দেননি বিরোধী দলীয় নেতাসহ সংসদ সদস্যরা। পরে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের রাজনৈতিক চরিত্র পরিবর্তনে সংস্কারের জন্য বিএনপি সহ সবাই ঐক্যবদ্ধ হয়েছিল, কিন্তু সরকার গঠনের পর সেই জায়গা থেকে তারা সরে এসেছে। তাই বিরোধী দলের সামনে আন্দোলন ছাড়া কোনো পথ নেই। যেহেতু হাউসের ভিতরে জনগণের এই অভিপ্রায়ের বিষয়টা সেইভাবে সম্মানিত এবং গৃহীত হলো না, আমাদের জন্য এখন পথ একটাই, আবার আমাদেরকে জনগণের কাছে ফিরে যেতে হবে। আমরা ইনশাল্লাহ, আপনারা কালকেই দেখবেন যে আমরা কি করি। এখন কথা হচ্ছে যে আমরা কি আন্দোলন গড়ে তুলব? নিঃসন্দেহে আন্দোলন ছাড়া আমাদের করার আর পথ কি আছে? আন্দোলন আমরা করব, জনগণকে সাথে নিয়েই করব। তবে আমি বলেছি যে আমাদের 11টি দল আমরা একত্রে বসে, দ্রুতই আমরা বসছি এবং বসে আমরা আমাদের সিদ্ধান্তগুলো নেব, আপনাদের মাধ্যমেই আমরা জানাবো। অধিবেশন থেকে বেরিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, মুলতবি প্রস্তাবের উপর বিরোধী দলের প্রত্যাশা অনুসারে আলোচনা হয়েছে, এটি কোনো সিদ্ধান্ত প্রস্তাব নয় বলেও জানান তিনি। দাবি নয়, মুলতবি প্রস্তাবের উপরে আলোচনা চেয়েছিলেন। মুলতবি প্রস্তাবটা উত্থাপিত হওয়ার পরে মাননীয় স্পিকার সেটা গ্রহণ করে আলোচনার জন্য 3 দিনের মধ্যে আলোচনার বিধান আছে, আলোচনা হয়েছে। 2 ঘন্টা বিধান আছে আলোচনা করার। সেই 2 ঘন্টার মধ্যে অধিকাংশ সময় তাদেরকে দেয়া হয়েছে, মানে সরকার দলের চেয়ে বেশি, যে কয় মিনিটই হোক। সে আলোচনা হয়েছে উভয় পক্ষে, আলোচনা তো হয়েছে। মুলতবি প্রস্তাবের উপর আলোচনা চেয়েছিল, আলোচনা হয়েছে। পার্লামেন্টের ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে টকড আউট। এরপরে সেটার আর কোনো নিষ্পত্তি নাই। তো রাজনৈতিক দল যে কোনো দাবি নিয়ে রাজপথে যেতে পারে, সে ডেমোক্রেটিক রাইট, কালচার যাবে। সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ নিয়ে সরকারি দল ও বিরোধী দলের বিপরীত অবস্থানের কারণে উত্তপ্ত ছিল জাতীয় সংসদ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। নৈরাজ্য থামছেই না পাম্প স্টেশনগুলোতে। গ্রাহক ও পাম্প কর্তৃপক্ষের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই সীমিত পরিসরে জ্বালানি সরবরাহ করছে পাম্প স্টেশনগুলো। সংকট উত্তরণে আতঙ্ক তৈরি না করার আহ্বান জ্বালানি বিশেষজ্ঞদের। একই সাথে সরকারকে পাম্পগুলোতে আরও কঠোর নজরদারির তাগিদ তাদের। বিস্তারিত মামুন আব্দুল্লাহ রিপোর্টে। তেল দেওয়া হয়, এখন গাড়ি আইছে, তেল আইছে 500 টাকা দিতে। এটা প্রাইভেট কার 500 টাকার তেলে চলে। গাড়ি এনো আগে তো 50টা, এও না 5000 গাড়ি দিব করতে তেল, দিব করতে আমরা তেল আমরা 500 করে দিয়ে সবারে চালাইতেছি।
পাম্প স্টেশনের কর্তৃপক্ষ এবং গ্রাহকদের এই পাল্টাপাল্টি অভিযোগ এখন নিত্যদিনের। একই সাথে পাম্প স্টেশনের বাইরে সুদীর্ঘ এই লাইনও এখন অনেকটাই স্বাভাবিক। অনেক পাম্পে মাইকিং করে জানানো হচ্ছে ডিজেল অকটেনের সরবরাহ নেই তাদের কাছে। এ অবস্থায় বেশ বিপাকে পড়েছেন ভোক্তারা। 2 ঘন্টা পরে 200 টাকার তেল পাইলাম, এখন কি করবো? সারাদিনে আমার 500 টাকার তেল লাগে মিনিমাম। এই 200 টাকার তেল দেয় মানুষের, এই হুন্ডায় আমরা কোনো ঘুরতে পারি না, কোনো কাজ করতে পারি না। তাহলে বাংলাদেশ এরকম হইলে তো অচল হয়ে যাবো। সংকটটা আমার মনে হচ্ছে এক হচ্ছে হলো গুজবের কারণে, আর দ্বিতীয়ত হয়তো বা কেউ কোনো প্রফিটের করার জন্য কিছু রিউমার ছড়ানোর কারণে এই সমস্যাটা হয়েছে। এখন 500 টাকা তেল দিয়ে বলতেছে গাড়ি টান দেন, মানে তোদের কাছে ভিক্ষা নিতে আইছি আমরা। দু একটি স্টেশনে জ্বালানি তেল আসলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে পাম্প মালিকরা জানান। আগে সর্বমোট 9 দোকানে 18,000 লিটার হইলেই 24 ঘন্টা ওভার, এই প্রশাসন প্লাস জনগণ। এখন যদি 4 গাড়িও হয়, মানে ডাবলও হয়, 18 দোকানে 36,000ও হয়, তারপরে চাহিদা পূরণ হবে না। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন সংকট উত্তরণে সরকারকে হতে হবে আরও কঠোর। স্টেশনগুলোতে নজরদারি বাড়ানোরও পরামর্শ তাদের। আমার একটা পেট্রোল পাম্পে ডেইলি তার কনজামশন কত, XYZ যেটা হোক, আপনি দেখেন যে গত মাসের তার কনজামশন কত, তার আগে মাসের কনজামশন কত, আর এই মাসে ডেলিভারি কত। যদি সেম থাকে এবং 10 to 20% বেশি থাকে, তাহলে আপনাকে বলতে হবে যে ইট ইজ রাইট। এখন সেখানে কেন শর্ট পড়বে? ডিজেলের সমস্যা নাই, কিন্তু পেট্রোলটা, গ্যাস নিয়ে কোনো সমস্যা নাই, গ্যাস অ্যাজ ইট ইজ লাইক বিফোর। তার মানে এখন হচ্ছেটা কি? এখন পেট্রোল নিয়ে টানাটানি। আপনি লবণের কথা বলেন যে 7 দিন পর লবণ পাওয়া যাবে না, দেখেন আপনি কালকে থেকে লবণ নাই মার্কেটে। তো এটাই আমাদের চরিত্র, এটাই যে আমরা মানে উত্তেজিত হয়ে যাই, অথবা আমরা নিজেরা প্যানিক হয়ে যাই যে আমরা পাবো না। আর জ্বালানির নতুন করে কোনো সংকট নেই বলে জানান জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র। আমরা $76 প্রস্তাব পেয়েছি, সত্য কথা। এখন আমরা যদি সস্তায় পাই আমাদের তো কোনো অসুবিধা নেই। তো ফলে যদি কেউ সাপ্লাই দিতে পারে আমরা সেটা অ্যাকসেপ্ট করব। এটা প্রস্তাব পেলেই হবে না, সে প্রক্রিয়াগুলো শেষ করার পরে যতক্ষণ পর্যন্ত উনি সরবরাহ না করছে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারবো না। সমস্যা সমাধানে পাম্প স্টেশনগুলোর পূর্বের ইতিহাস দেখে তেল সরবরাহের তাগিদ জ্বালানি বিশেষজ্ঞদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। হামের প্রকোপ বেড়ে যাওয়ায় রাজধানীর হাসপাতালগুলোতেও রোগীর চাপ বাড়ছে। শিশু হাসপাতালে এই রোগের চিকিৎসার জন্য খোলা হয়েছে আলাদা ওয়ার্ড। আক্রান্ত শিশুর শরীরে লালচে দানা বা জ্বর, কাশি সহ নানা উপসর্গ দেখা দেয় হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে বলে জানান রোগীর স্বজনরা। জানাচ্ছেন সৈকত সাদিক। মিরপুর থেকে আসা হামরোগে আক্রান্ত শিশু রাইয়ান ঈদের আগের দিন শিশু হাসপাতালে ভর্তি হবার পর দীর্ঘ 12 দিন চিকিৎসার পর অনেকটা সুস্থ সে। চিকিৎসা সেবা চালু থাকলেও গেল কদিন সন্তানকে নিয়ে মায়ের উদ্বেগ কম ছিল না। জ্বরের 6 দিন পর লাল লাল র্যাশ উঠছে, তারপরে 6 দিনের পর একদিন বাসায় ছিলাম, 7 দিনের দিন হসপিটাল আসছি। যে আগে এখানে অন্য রোগী ছিল, এখন শুধু এই ওয়ার্ডটা হামের রোগীদের জন্য করছে, আর ওই ভিতরেও। সংক্রমণের প্রথম কয়েকদিন সাধারণত জ্বর, তার সঙ্গে কাশি, শ্বাসকষ্ট, সারা শরীরে লালচে গোটা সহ নানা উপসর্গ। এইসব কারণে শিশু শারীরিকভাবে প্রচণ্ড দুর্বল হয়ে পড়ায় অসুস্থ সন্তানকে নিয়ে স্বজনরা ছুটছেন হাসপাতালে। গেল 7 দিন ধরে রাজধানীর শিশু হাসপাতালে এমন রোগীর সংখ্যা অনেক বেড়েছে। তাই বলতেছে যে নিউমোনিয়া এবং হাম থেকে নিউমোনিয়া হয়েছে, এখন সারতে একটু সময় লাগবে, 4-5 দিন বা 1 সপ্তাহ লাগতে পারে, 7 মাস। অতিরিক্ত জ্বর আসছিল, তারপর সর্দি কাশি, তো তার 3 দিন পর গায়ে ফুসকুড়ি বের হয় অনেক। তো তখন আমরা স্থানীয় ডক্টর দেখাই, তো ওখানে বললো যে বাচ্চার হাম বের হয়েছে। রাত্রে 12টা বাজে ভর্তি করছি যে এরকম মৌসুম অবস্থা ছিল, অবস্থা ভালো ছিল না, আর অনেক দুর্বল ছিল, আর এগুলো সব পুরা ইয়ে ছিল। তখন কপালে 1-2টা ছিল, মনে হইতেছিল যে মশায় কামড় করছে, বুঝতে পারিনি। পরের দিন সকালে দেখি গা শরীর একদম ফুলে গেছে, এগুলো বসছে, তো নিউমোনিয়া ভর্তি হয়েছে। ভাইরাসজনিত রোগ হওয়ায় অন্যান্য রোগীর থেকে আলাদা রাখতে হচ্ছে হাম রোগীকে। শিশু হাসপাতালে 44 বেডের আলাদা ওয়ার্ড চালু হলেও বুধবার রোগীর সংখ্যা ছিল 56 জন। গুরুতর অসুস্থদের জন্য সার্বক্ষণিক অক্সিজেন রাখার ব্যবস্থা করা হয়েছে। মিজেস আউটব্রেক শুরু হওয়ার পর থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ডিজি মহোদয়ের নির্দেশে আমরা একটা বিশেষায়িত মিজেস ওয়ার্ড চালু করেছি।
প্রথমে আমরা 16 বেডের চালু করেছিলাম, তারপরে সেটা 18 বেড, তারপরে এখন 44 বেড সম্মিলিত একটা বিশেষায়িত ওয়ার্ড আমরা তৈরি করেছি। দিন দিন রোগীর সংখ্যা বাড়তেছে, সুতরাং সারা বাংলাদেশে তাদের জানাচ্ছে সারা বাংলাদেশ থেকে রোগী আসতেছে, আমাদেরও চাপ আছে। হাসপাতালে আসা বেশিরভাগ রোগীর বয়স 9 মাসের নিচে। এইসব রোগীদের বিষয়ে কোনো ধরনের কুসংস্কার কিংবা নিজেদের ইচ্ছামতো ওষুধ না খাইয়ে নিকটস্থ চিকিৎসকদের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। শৈকুর সাদিক, বাংলা ভিশন, ঢাকা। এদিকে রাজধানীর বাইরে বিভিন্ন জেলায় হাম সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। ধারণ ক্ষমতার বেশি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। গত কয়েকদিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ময়মনসিংহে, আর চট্টগ্রাম এবং সিলেটে নতুন করে আক্রান্ত হয়েছে অনেকে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে সিরাজুম মনির শুভ রিপোর্ট। দেশজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে হাম সংক্রমণ। রাজধানীর বাইরে বিভিন্ন জেলায় হাসপাতালগুলোতে বাড়ছে শিশু রোগীর সংখ্যা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে গত 12 দিনে 5 শিশুর মৃত্যু হয়েছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় শিশু ওয়ার্ডে আলাদা হাম আইসোলেশন ইউনিট চালু করেছে কর্তৃপক্ষ। হাসপাতাল থেকে জানানো হয়েছে বর্তমানে হাম আক্রান্ত 67 শিশু সেখানে ভর্তি আছে। পরিস্থিতি সামাল দিতে 3টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। বাচ্চার জ্বর, ঠান্ডাতে হাম হয়েছে, বাচ্চা কোনো কিছু খাবার খায় না, মুখে একটু পানি দিলেও পানিটাও মুখে রাখেন। 1 মাস যাবৎ ভর্তি, আর এবং কি হাম হয়েছিল, হামার প্রত্যেক আপনার হার্ট ফেল হয়েছিল। হাসপাতালে গত 17 মার্চ থেকে এখন পর্যন্ত 112 রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে গত 13 দিনে 5 জনের মৃত্যু হয়েছে। আমাদের টোটাল ডিভিশনে 157 জন রোগী মানে সন্দেহজনক হামে আক্রান্ত, আর এর মধ্যে পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে যে 56 পেশেন্ট হচ্ছে হামে আক্রান্ত। হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও 26 শিশু ভর্তি হয়েছে। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, চট্টগ্রাম নগর এলাকা থেকে সব মিলিয়ে 41 জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে, আর 15 উপজেলা থেকে এসেছে আরও 10 শিশুর নমুনা। এর আগে সোমবার কক্সবাজার থেকে হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেলে আসা এক শিশুর মৃত্যু হয়েছে। একই পরিস্থিতি সিলেটে। জেলা জুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম রোগে আক্রান্তের সংখ্যা। হাম আইসোলেশন কেন্দ্র শহীদ শামসুদ্দিন হাসপাতালে গত 24 ঘন্টায় 9 রোগী ভর্তি হয়েছে। এছাড়া 28 মার্চ থেকে এ পর্যন্ত মোট ভর্তি হয়েছে 48 জন। সিলেট জেলায় এখন পর্যন্ত মিজেলসের ভ্যাকসিন পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে। আশা করছি আমরা আগামী এক মাসের মজুদ আমাদের কাছে আছে। অন্যান্য ভ্যাকসিনও আমাদের কাছে এই মুহূর্তে আছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে রোগীর চাপ অব্যাহত রয়েছে। হাসপাতাল সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে 27 জন, যার মধ্যে ছেলে 16 আর মেয়ে 11 জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে 67 রোগী। ঠাকুরগাঁওয়ে এখন পর্যন্ত 4 শিশুর হাম শনাক্ত হয়েছে। জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সিভিল সার্জন জানিয়েছেন, পরিস্থিতি মোকাবেলায় জেলা সদর হাসপাতালে বিশেষ হাম রুবেলা আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। আগামী রবিবার থেকে দেশ জুড়ে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এর আওতায় 6 মাস বয়স থেকে শুরু করে 10 বছর বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হবে। বুধবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। দেশে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। এমন পরিস্থিতিতে জরুরিভাবে দেশে টিকা দেওয়ার কর্মসূচি চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। বুধবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, ইউনিসেফের মাধ্যমে জরুরিভাবে ভ্যাকসিন সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে। তবে জরুরি প্রয়োজনে আন্তর্জাতিক সংস্থা গ্যাভির কাছে মজুদ থাকা ভ্যাকসিন নিয়ে টিকাদান শুরু হবে। পরে ইউনিসেফের মাধ্যমে তা সমন্বয় করবে সরকার। 21.9 মিলিয়ন ডোজেস ভ্যাকসিনের আমরা নিচ্ছি গ্যাভি থেকে। 6 মাস থেকে 10 বছর পর্যন্ত বয়স গ্রুপটাকে আমরা কভার করব। নাম্বার 1, আমরা গ্যাভি থেকে এটা ধার নিচ্ছি, আমরা ওদেরকে রিপ্লেনিশ করব। আমাদের যেটা আমরা কিনতে যাচ্ছি ইউনিসেফের কাছ থেকে টাকার পয়সা আমরা সব করে ফেলেছি, সেইটা দিয়ে ওদেরকে রিপ্লেস করব। নাম্বার 3, এটার রবিবার থেকে আমরা
ফিল্ড লেভেলে ভ্যাকসিন পুশ করা ইনশাল্লাহ শুরু করার জন্য কালকে এবং পরশুদিন 2 দিন আমরা ম্যাটেরিয়াল সাপ্লাই দেব প্রত্যেকটা উপজেলায়। হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যুর ঘটনা থাকলেও সরকার দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেছে। নতুন উদ্ভাবনী প্রক্রিয়ায় ইমার্জেন্সি ভেন্টিলেশন চালু করতে যাচ্ছে সরকার। স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের সকল ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান মন্ত্রী। আমরা অতীতের গভর্নমেন্টের মতন এটাকে কোনো গ্যাপ সৃষ্টি করব না। কন্টিনিউয়াসলি যদি লেফট ওভার থাকে ওইটা আমরা পর্যায়ক্রমে আমরা এই ভ্যাকসিনগুলি দিয়ে যাব। ফার্স্ট প্যানিকের পরে যে বাচ্চাগুলি 33 মারা গেছিলো আর এখানে একজন মারা গেছে, টোটাল ডেথ ইন দ্য কান্ট্রি আই থিঙ্ক এটা নট মোর দেন 40। আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই বর্তমান সরকারের। আমরা ভেন্টিলেটর সাপ্লাই দিয়েছি, রুগীদের আমরা ইমার্জেন্সি ট্রিটমেন্ট দিচ্ছি। আপনারা জানেন আমাদের ডাক্তার শর্টেজ ছিল, আমাদের নার্স শর্টেজ ছিল, অ্যানেস্থেসিয়াসিস্ট শর্টেজ ছিল। সমস্ত কিছু আমরা অ্যাটাচ করেছি অন ইমার্জেন্সি বেসিস এবং অ্যাটাচমেন্ট আমরা সব জায়গায় দিয়েছি। বর্তমান পরিস্থিতি গত 17 বছরে স্বাস্থ্যখাতে গাফিলতির কারণ বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। রিশাদ নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী শাসনামলে আয়নাঘর নামে পরিচিত ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম নির্যাতনের মামলা শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে বুধবার সাক্ষ্য গ্রহণ করা হয়। পরবর্তী সাক্ষ্য 8 এপ্রিল। একজন বিচারকের উপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ 24-এর গণ অভ্যুত্থানে আন্দোলনের সময়ে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ 3 অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন পুলিশের ফরেনসিক বিভাগের উপপরিদর্শক আতিকুর রহমান। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের শীর্ষ 7 নেতার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের কথা থাকলেও তা হয়নি। পরবর্তী তারিখ 7 এপ্রিল। সমঝোতা না হলেও 2 থেকে 3 সপ্তাহে ইরান যুদ্ধ সমাপ্তির বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে টানা 33তম দিনে ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা চলছে। এতে আরব আমিরাতে ড্রোন পড়ে নিহত হয়েছে এক বাংলাদেশি। এমন অবস্থায় 5 দফা শান্তি প্রস্তাব দিয়েছে পাকিস্তান আর চীন। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন পরাজয় বুঝে সমঝোতার জন্য তোড়জোড় করছে ইরান। এক্ষেত্রে যুদ্ধ শেষ করতে সমঝোতা হওয়াকে অপ্রাসঙ্গিক বলেছেন। ট্রাম্প জানিয়েছেন ইরানের পরমাণু বোমা তৈরির সম্ভাবনা শেষ হলেই হামলা থামিয়ে দেবে ওয়াশিংটন। এক্ষেত্রে 2 থেকে 3 সপ্তাহ লাগতে পারে। এমন অবস্থায় মঙ্গলবার ইরানের ইস্পাহারে একাধিক বাংকার বাস্টার বোমা ফেলেছে মার্কিন বাহিনী। হামলা হয়েছে কারাজ ও আশপাশের শিল্প প্রতিষ্ঠানে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ক্ষতিগ্রস্ত হয় ঔষধ উৎপাদনকারী সংস্থা, ইস্পাত কারখানা, বিদ্যুৎ কেন্দ্র, শহীদ হাক্কানি বন্দর আর ভূগর্ভস্থ সমরাষ্ট্রের মজুদ। ইসরায়েল ছাড়াও মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থানে ড্রোন আর ক্ষেপণাস্ত্র ছুড়ে জবাব দিচ্ছে ইরান। 1 এপ্রিল থেকে অ্যাপল, গুগল ও মেটা সহ 18টি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানে হামলার শুরুর ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ড্রোন হামলা হয়েছে কুয়েত বিমানবন্দরে জ্বালানির মজুদ আর কাতারে জ্বালানির ট্যাঙ্কারে। লেবাননেও হামলা আর হত্যাযজ্ঞ জারি রেখেছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকার অবকাঠামো গুড়িয়ে বাস্তুচ্যুতদের সেখানে আর ফিরতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। এদিকে ইরানের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা আর যুদ্ধবিরতি সহ ইসলামাবাদ ও বেইজিংয়ের 5 দফা শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে দোকান বরাদ্দে আর্থিক অনিয়ম ও দুর্নীতির চিত্র খুঁজে পেয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পরে স্টেডিয়ামে দোকান বরাদ্দে অনিয়মে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। 30 এপ্রিল শুরু হবে নতুন কুড়ি স্পোর্টস এর পথ চলা। এই পরিকল্পনা সফল করতে বুধবার সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে স্টেডিয়ামে দোকান বরাদ্দে ভয়াবহ আর্থিক অনিয়ম ও দুর্নীতির চিত্র উদ্ঘাটন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। স্টেডিয়ামের বরাদ্দ করা দোকানগুলো শহরের জমিনে পরিদর্শন করে তিনি জানতে পারেন প্রতিটি দোকান মাসিক 50,000 থেকে 60,000 টাকায় ভাড়া দেওয়া হচ্ছে। অথচ জেলা স্টেডিয়াম কর্তৃপক্ষের দাবি প্রতিটি দোকান থেকে সরকারি কোষাগারে জমা হচ্ছে মাত্র 1,500 টাকা। দুর্নীতি দেখে বিস্মিত প্রতিমন্ত্রী। এই অনিয়ম দেখে দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। বলেন, গত 16 বছর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নের নামে এমন মেগা দুর্নীতি। জনগণের ভোটের অধিকার হরণ করে তারা জোর করে ক্ষমতায় ছিল, তখন তারা শুধু উন্নয়নের নামে শুধু মেগা দুর্নীতি করেছে। যার কারণেই আজকে এই সিলেট জেলা স্টেডিয়ামে এসে যে অব্যবস্থাপনা দেখলাম,
এবং যেই জরাজীর্ণ অবস্থা দেখলাম সেটি খুবই দুঃখজনক। 30শে এপ্রিল আমাদের নতুন করে স্পোর্টস এই কর্মসূচি ইনশাল্লাহ আমরা উদ্বোধন করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। গত 14 বছরে 25 লাখ কোটি টাকা পাচার হয়েছে দেশ থেকে, সংসদকে জানালেন প্রধানমন্ত্রী। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস। সংবিধান সংস্থার ইস্যুতে বিরোধী দলের ওয়াক আউট, রাজপথে ফয়সালার ঘোষণা বিরোধী দলীয় নেতার। রাজপথে যাওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। জ্বালানি সংকটে বাড়ছে ভোগান্তি, রাজধানীর বেশিরভাগ পেট্রোল পাম্প বন্ধ। আতঙ্ক তৈরি না করার আহ্বান বিশেষজ্ঞদের। বাড়ছে হামের প্রকোপ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। রবিবার থেকে হামের টিকাদান শুরুর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।